রাতুলকে জুসের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়েছিল দেবলীনা এবং মীনাক্ষী। এর সমস্ত রহস্য জেনে গেল কুসুম এবং আয়ুষ্মান। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম আয়ুষ্মানকে বলছে, আমি তো আপনাকে কিছুই বলিনি, বরং আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। যা শুনে আয়ুষ্মান বলে, তুমি আমার কাছে বলো কি চাও। হ্যাঁ, চাইতে পারো, বলো। তখন কুসুম বলে, এই ওষুধটা আপনি এখন খেয়ে নেবেন, এটাই আমি চাই। আর তখন আয়ুষ্মান বলে, এই তো তুমি বলেছিলে তুমি আমাকে কিচ্ছু দিতে আসোনি, তাহলে এখন কেন ওষুধ দিতে এসেছো? তখন কুসুম বলে, হ্যাঁ, এই ওষুধটা খেলে আপনি ভালো হয়ে যাবেন, এর থেকে আমার আর কি চাওয়া থাকতে পারে। তখন আয়ুষ্মান বলে, তুমি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারো, কিন্তু এই জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না, মানে এই জিনিসটা আমি খেতে পারবো না। তখন কুসুম বলে, তাহলে কি আপনি আমাকে বকুনি খাওয়াতে চান? যা শুনে আয়ুষ্মান বলে, তুমি কেন বকুনি খাবে? তখন কুসুম বলতে থাকে, দেবীমা আপনাকে ভালো করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে, তাহলে আপনি ওষুধ না খেলে তো ভালো হবে না, তাহলে তো আমাকে বকুনি খেতেই হবে। তখন ওষুধ সামনে নিয়ে দিলে আয়ুষ্মান কিছুতেই খেতে চায় না। তখন বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারবে কুসুম, তুমি আমাকে 5 মিনিটের জন্য ঘোরাতে পারবে? 5 মিনিট হলেই হবে। তখন কুসুম বলে, তাহলে দেবীমা তো দেখলে রাগ করবে। তখন আয়ুষ্মান বলে, কেউ দেখবে না, আমি চুপি চুপি যাবো আর চুপি চুপি চলে আসবো, কেউ জানতে পারবে না। তখন কুসুম বলে, ঠিক আছে, 5 মিনিট। তখন আয়ুষ্মান অনেক খুশি হয়ে যায়। কুসুম তাকে ধরে নিয়ে বাগানে চলে যায়। তো কুসুম আর আয়ুষ্মান হাঁটতে থাকে। এদিকে রাজ এবং ইন্দ্রাণী মন্দির থেকে আসছে, কিন্তু ইন্দ্রাণী খুব চিন্তা করছে আয়ুষ্মানের জন্য। তখন রাজ বলতে থাকে, ইন্দ্রাণী তুমি কেন চিন্তা করছো? গুরুদেব তো বলেছে আয়ুষ্মানের আশেপাশে এমন এক শক্তি রয়েছে যে আয়ুষ্মানকে সারা বিপদ থেকে রক্ষা করবে। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, আমার মনে আছে, আয়ুষের রক্ষা কবচ আয়ুষকে বাঁচাবে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তখন মনে মনে ইন্দ্রাণী বলতে থাকে, কে? কিন্তু সে কে? রাজ যে বলেছিল কুসুম আয়ুষ্মানকে আগলে রেখেছে, তাহলে কি সত্যি কুসুম আয়ুষকে আগলে রেখেছে? এটাই ভাবতে থাকে। আর এদিকে কুসুম এবং আয়ুষ্মান বাগানে হাঁটছে, আর ইন্দ্রাণী এবং রাজও সে একই জায়গা দিয়ে আসছে। এদিকে কুসুম আয়ুষ্মানকে বলছে, চলুন এবার আমরা ফিরে যাই, যদি দেবীমা দেখতে পাই তাহলে কিন্তু আমার সাথে সাথে আপনিও বকুনি খাবেন। তখন আয়ুষ বলে, ঠিক আছে, এখন নিয়ে চলো, এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তখন কুসুম আয়ুষ্মানকে নিয়ে যাবে, ওই মুহূর্তে ইন্দ্রাণী দেখে ফেলে। তখন তো ইন্দ্রাণী চিৎকার করতে থাকে কুসুম বলে, আর বলে, আয়ুষ্মান তুমি এখানে কি করছো? কুসুম, তুমি ওকে নিয়ে কেন এখানে এসেছো? তোমার শ্বাস তো কম নয়, তুমি ওকে নিয়ে এখানে এসেছো? আমি বাড়িতে নিয়ে যা খুশি তাই করছো? হ্যাঁ, তুমি হয়তো ওকে সুস্থ করে তোলার জন্য অনেকটা অবদান রেখেছো, তাই বলে এটা নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। অনেক অপমান করতে থাকে কুসুমকে। তখন আয়ুষ্মান বলে, মা ওকে বকো না, ওর কোনো দোষ নেই, আমি বাধ্য করেছি ওকে এখানে নিয়ে আসতে, কারণ আমাকে দেখো এখন খুব ফ্রেশ লাগছে, আমি খুব বোর হয়ে গেছিলাম ঘরে থাকতে থাকতে। তখন ইন্দ্রাণী কুসুমকে আরও কথা শুনে বলে, ঠিক আছে, আর কখনো এরকম করবে না, যাও আয়ুষ্মানকে নিয়ে ভিতরে চলে যাও। তখন আয়ুষ্মানকে নিয়ে কুসুম ভিতরে চলে যায়। তখন রাজ ইন্দ্রাণীকে বলে, ইন্দ্রাণী তোমার মনে আছে গুরুদেব কিন্তু বলেছিল আয়ুষ্মানের রক্ষা কবচ আয়ুষ্মানের অর্ধাঙ্গিনী। তখন ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে, কে সেই মেয়ে? এদিকে আয়ুষ্মান কম্পিউটারে সেই চোখ দুটো দেখতে থাকে। তখন এখানে ঈশান চলে আসে। ঈশান আয়ুষ্মানের সঙ্গে মজা করতে থাকে। তখন ইন্দ্রাণী চলে আসে রুমের ভিতর। ইন্দ্রাণীকে দেখে ল্যাপটপটা বন্ধ করে ফেলে। ঈশান তখন বলে, একটু জন্য বেঁচে গিয়েছে। তখন ইন্দ্রাণী বলে, কোনো চিন্তা করো না, গুরুদেবের কাছ থেকে পানি পড়া এবং মাদুলি নিয়ে আসে, পানি পড়া খাওয়াতে থাকে। আর বলে, আয়ুষ্মান চিন্তা করো না, তোমার রক্ষা কবচ গুরুদেব বলে দিয়েছে, তোমার এমন এক রক্ষা কবচ রয়েছে যে তোমাকে সারা জীবন বিপদ থেকে বাঁচাবে। তখন আয়ুষ্মান বলে, ঠিকই তো বলেছে, আমার রক্ষা কবচ তো তুমিই মা, তুমি থাকলে আমার কোনো বিপদ হবে না। তখন ইন্দ্রাণী মনে মনে বলে, না আয়ুষ, তুমি ভুল ভাবছো, তোমার রক্ষা কবচ আমি নই, তোমার অর্ধাঙ্গিনী হবে। কিন্তু কে সেই মেয়ে? তখন ইন্দ্রাণী তাকে মাদুলি পরাবে। তখনই ইন্দ্রাণী কুসুমের কথা মনে করতে থাকে। তখন আয়ুষ্মান বলে, মা কি হয়েছে, কি ভাবছো? তখন বলে, না কিছু ভাবছি না, এই মাদুলিটা পরে নাও, গুরুদেব তোমাকে পড়তে বলছে, তুমি ঠিক হয়ে যাবে। তখন ইন্দ্রাণী আয়ুষ্মানকে মাদুলিটা পরিয়ে দেয়। তখন ইন্দ্রাণী ওইখান থেকে চলে যায়। তখনই ঈশান ল্যাপটপ নিয়ে সে চোখ দুটোর সঙ্গে কথা বলতে থাকে, বলছে, বৌদি তোমার না জবাব নেই, আমার ভাইদা তোমাকে দেখেনি, কিন্তু তোমার লোক দেখে পাগল হয়ে গিয়েছে। ঠিক আছে, আমার মাকে বলবো কোনো মেয়ে না খুঁজতে, তোমাকে আমি খুঁজে বের করব। তখন আয়ুষ বলে, কি করছিস? তখন বলে, হ্যাঁ দাঁড়া, বৌদির সঙ্গে কথা বলছি। ঠিকই তো বলছি, মাকে বলবো অন্য কোনো মেয়ে খুঁজতে হবে না, এই মেয়েকে আমি খুঁজে বের করব। তখন আয়ুষ বলে, ঠিক আছে খুঁজে বের করবি, কিন্তু তোকে যে আমি দায়িত্ব দিয়েছি সে কাজের কি করলি? তখন ঈশান বলে, বাইদা সব ঠিকঠাক মতো চলছে। তখন আয়ুষ্মান বলে, জানিস তো আমি শিওর হয়ে বলছি, ওই দিন শুটির মধ্যে রাতুলের সঙ্গে কিছু না কিছু একটা হয়েছে, এটা আমাদের খুঁজে বের করতেই হবে।
এদিকে আড়াল থেকে সবকিছু শুনছে মীনাক্ষী। মীনাক্ষী শুনে তো অনেক ভয় পেয়ে যায়, বলছে কোন বিপদে পড়তে চলেছি। যদি দিদি জানে রাতুলের কিডন্যাপের পিছনে আমি দেই, তাহলে তো আমাকে বাপের বাড়ি পাঠাবে না, একদম সোজা পুলিশের কাছে পাঠিয়ে দিবে। আর পুলিশের ওইখান তো অনেক কষ্ট, খাওয়া পাবো না ঠিক মতো, কাপড় চোপড় বিলাসিতা কিছুই পাবো না, আর আমাকে খুব বৃষ্টি দেখাবে। এটা ভেবে মীনাক্ষী খুব ভয় পেতে থাকে, বলছে এবারে যাত্রার জন্য বেঁচে যাই, আমাকে সব বলে দিতে হবে দিদির কাছে। এটা বলো এখান থেকে চলে যায়। এদিকে তখন আয়ুষ্মান ঈশানকে বলছে, ঈশান ওই দিন শুটের ওইখানে যে যে উপস্থিত ছিল তাদের সবাইকে প্রেজেন্ট থাকার ব্যবস্থা করো। আসল দোষী খুঁজে বের করতে পারলেই তবেই আমরা মাকে সবকিছু খুলে বলতে পারবো। তখন ঈশান বলে, ভাইদা তারপর কি হবে? তখন আয়ুষ্মান বলে, সবকিছু শোনার পর মা যা ডিসিশন নিবে আমরা তাই মেনে নিব। এদিকে মীনাক্ষী চলে এসে দেবলিনার কাছে, বলছে দেবলিনা বাঁচাও, সর্বনাশ হয়ে গিয়েছে, আমাকে বাঁচাও। আয়ুষ্মান এবং ঈশান দুই ভাই মিলে তদন্ত করছে, ওই দিন শুটে কে কে ছিল সবাইকে খুঁজে আনার ব্যবস্থা করছে। তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো, ওই সিকিউরিটি যদি বলে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, কারণ রাতুলকে আমরা দোষের বদলে ঘুমের ওষুধ খাইয়েছি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিছু একটা করো দেবলিনা, এই তোমার জন্য এরকম হয়েছে, তুমি কেন সময় নিলে, দুই ভাইকে আরো সুযোগ করে দিলে, এখন কি হবে? যদি দিদি জানে না দুজনকে জেলে পাঠাবে, জানো জেলে না খেতে দেয় না, পড়তে দেয় না, তাহলে? তখন দেবলিনা বলে, আন্টি তুমি এরকম করো না আমার সামনে, তুমি যাও, আমি কিছু একটা করছি, যাও প্ল্যান করছি কি করা যায়। তখন ওইখান থেকে মীনাক্ষী চলে যায়, আর দেবলিনা ভাবতে থাকে কি করা যায়। দেবলিনা কিছুতেই হার সহজে মেনে নিবে না, অবশ্যই কিছু একটা করবে। এদিকে ইন্দ্রাণী এবং কুসুম দুজনেই ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে। ইন্দ্রাণী প্রার্থনা করতে থাকে তার ছেলে আয়ুষ্মানকে নিয়ে, আয়ুষ্মানকে যেন শত বিপদ থেকে রক্ষা করে, এমনকি তার যে রক্ষা কবচ তার জীবন বিপন্ন রেখে আয়ুষ্মানকে বাঁচাবে, সেজন্য তার জীবন রক্ষা করে। এমনকি তখনই ইন্দ্রাণী কুসুমের কথাই কল্পনা করতে থাকে, বলছে কারণ রাজ বলেছিল এই গাঙ্গুলি পরিবার যত বিপদে কুসুম এগিয়ে আসে, এমনকি আয়ুষ্মানের বিপদও কুসুম এগিয়ে এসেছে, তো এটাই কল্পনা করতে থাকে। তখন বলে, আমি জানি না কে আমার ছেলে রক্ষা কবচ, তুমি তাকে রক্ষা করো, এটা বলে প্রার্থনা করতে থাকে আর সিঁদুরটা পরে নেয়। তখন ইন্দ্রাণী 9টা বেজে গিয়েছে, ওইখান থেকে চলে যায়। এদিকে কুসুমও সে একইভাবে প্রার্থনা করতে থাকে, তার বাবা এবং ঘন্টু এমনকি গাঙ্গুলি পরিবার সবার জন্যই প্রার্থনা করতে থাকে। পরিশেষে বলে, ছোট সাহেবকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো, তাকে কোনো বিপদ যেন ছুঁতে না পারে, আর কোনো বিপদ হওয়ার আগে যেন সেই বিপদটা যেন তাকে দিয়ে দেয়, এটাই প্রার্থনা করতে থাকে। তো প্রার্থনার শেষে কুসুমও আড়ালে সিঁদুরটা পরে নেয়, সিঁদুরটা পরে চুল আঁচড়ে দেয়। তখন কুসুমও 9টা বেজে গিয়েছে, তার দেবীমা অফিসে যাবে, নাস্তা তৈরি করবে, তো ওইখান থেকে চলে যায়। এদিকে দেবলিনা এবং কুসুমের মধ্যে ধাক্কা লেগে দেবলিনা মোবাইলটা পড়ে যায়। দেবলিনা তো খুব রাগান্বিত হয়ে যায়, বলছে তোমার সাহস কিভাবে হয়, তুমি কি চোখ দেখে চলো না? তো এরকম অপমান করতে থাকে। তখন বলে, সরি ম্যাডাম আমি দেখিনি। তখন মোবাইলটা উঠিয়ে উন্না দিয়ে মুছতে যায়। তখন দেবলিনা বলে, এখন যদি কুসুম আমার মোবাইলটা কিছু দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখনই দেবলিনা রাগান্বিত হয়ে বলতে থাকে, তুমি আমার মোবাইল দাও, কিভাবে তোমার সাহস হয়, তুমি আমার মোবাইলটা দেখেছো, তুমি আমার মোবাইল কেন ধরেছো? তখন বলে, ম্যাডাম আমি তো উঠিয়ে দিচ্ছি, আপনার মোবাইল আমি কিচ্ছু দেখিনি। তখন ওইখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী বলে, কাজের মেয়েদের না এরকম একটি স্বভাব, ওকে ঝুঁকি মারা, ওর বাবাও তো শুধু আমার দিদির মোবাইল ওকে ঝুঁকি মারে। তখন কুসুম বলে, ছোট ম্যাডাম আমাকে যা বলার বলুন, আমার ভুল হলে কিন্তু আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলবেন না। আপনারা ধনী বলে আপনাদের আত্মসম্মান থাকতে পারে, আর আমরা গরিব বলে কি আমাদের আত্মসম্মান থাকতে পারে না? আত্মসম্মান ধনী গরিব বলে কিছু নেই, সবারই আত্মসম্মান রয়েছে। আমার আত্মসম্মানের কথা বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তখন ইন্দ্রাণী বলে, বাবা মুখে খই ফুটেছে, তোমার কাজ কি হেসেল পর্যন্ত, তো যাও হেসেলে চলে যাও, তোমাকে এখানে লেকচার দিতে হবে না। তখন কুসুম ওইখান থেকে চলে যায়। তখন দেবলিনা বলে, তোমার খুব আত্ম অহংকার না, আমি দেখবো তোমার আত্মসম্মান কই গিয়ে পৌঁছায়, দাঁড়াও। আর তখন মীনাক্ষী বলে, রাখো তো, সারাদিন শুধু কাজের মানুষগুলোর পিছনে লেগে থাকো, কিভাবে আমরা বাঁচবো সেটা তো প্ল্যান করেছো? তখন বলে, হ্যাঁ আন্টি, প্ল্যান আমার ভাবা হয়ে গিয়েছে। যা শুনে মীনাক্ষী একটু খুশি হয়ে যায়। এদিকে রাজ এবং সিদ্ধার্থ কুসুমের বিয়ে নিয়ে আলোচনা করছে। বিয়েতে কুসুমের গ্রাম থেকে গেস্ট আসবে, তো কোথায় থাকবে সেটা নিয়ে আলোচনা করছে। ইন্দ্রাণী বলেছে হোটেল ভাড়া করে দিবে। তখন রাজ বলে, ওরা গ্রাম থেকে আসবে, কুসুমের বিয়ে, ওরা কি হোটেলে থাকতে পারবে? আর হোটেলে থাকতেও চাইবে না, কুসুমের পাশাপাশি থাকতে চাইবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি গেস্ট রুমগুলো খুলে দিতে। যা শুনে রাগান্বিত হয়ে যায় মীনাক্ষী, বলছে, দাদা দিদি যে কি করতে চাচ্ছে, একটা এতিম ছেলে এবং কাজের মেয়ের বিয়ে, যেন তারা অনেক লাফাচ্ছে, বাড়িটাকে কর্মশালা বানিয়ে ফেলবে। এদিকে তখনই ইন্দ্রাণী চলে আসে। ইন্দ্রাণী বসে কুসুম পানি নিয়ে আসে, বলছে, দেবীমা পানি।
তখন ইন্দ্রাণী বলে লাগবে না আমার পানি। যা শুনে কুসুম একটু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন তো অনেক খুশিতে লাফাতে থাকে দেবলীনা এবং মীনাক্ষী। দেবলীনা মীনাক্ষীকে বলে দেখেছো আন্টি কুসুম বলতে অজ্ঞান, এখন পানিটাও খেতে চাচ্ছে না। তখন মীনাক্ষী কুসুমকে বলে কুসুম আমাকে পানিটা দিবে, আমার না খুব তেষ্টা পেয়েছে। তখন কুসুম মীনাক্ষীকে পানিটা দিতে যায়। তখন দেবলীনা বলে জানো তো তোমার পানি তোমার দেবীমা কেন খেলো না? তখন কুসুম বললে না আমি তো জানি না। তখন দেবলীনা বলে তোমাদের বিয়ের ভিডিও তোমার দেবীমা দেখে ফেলেছে, সেজন্য, বুঝতে পেরেছো? যা শুনে কুসুম তো পুরোই অবাক হয়ে যায়। তো নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।